আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খাতুন এই সংসারে যে তার গুরুত্ব বেশ সেটা অনুভব করতে পারেন, শুধু উপরে উপরে রাগ দেখান। তরকারিতে লবণ চেক করার কাজটা খুব ছোট হলেও গুরুত্বের দিক থেকে তার বহর বেশ। লবণের মতো সামান্য একটা জিনিস পরিমাপের মাধ্যমে শাশুড়ি আর বউয়ের মাঝে সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে। এই যে পুরো রান্না নম্রমিতা করলেও লবণ চেক করার জন্য কিন্তু আনোয়ারাকেই লাগবে। এই বিষয়টা তাকে উপলব্ধি করায় আজও সংসার তারই আছে, আগের মতোই গুরুত্বপূর্ণ তিনি আজও। দেখতে দেখতে বিয়ের 1 মাস পেরিয়েছে। সেই যে বিদায় নিয়ে এই বাড়িতে নম্রমিতা এসেছে, একবারের জন্য পিছু ফেরেনি আর। এমনকি রাফিদ নিজেও চায় না ওই বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতে। তবে যদি নম্রমিতা নিজে থেকে চায় তাদের সাথে যোগাযোগ রাখতে, তবে সে বাধা দিবে না। নম্রমিতার বাবা মারা গেছেন 1 বছর আগে। পৈতৃক বাড়ি হওয়ায় চাচা চাচিদের সাথে একসাথেই থাকে তারা। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন নম্রমিতার চাচা। নম্রমিতারা 2 বোন আর চাচার একটা মাত্র ছেলে। সেই হিসেবে বাড়ির অংশীদার নম্রমিতার চাচাতো ভাই রায়হান। বাবা মারা যাওয়ার প্রথম দিকে চাচা সাহায্যের হাত বাড়িয়ে দিলে খানিকটা ভরসা পান নম্রমিতার মা রাবেয়া। ছোট মেয়ে আরশিকে নিয়ে বাপের বাড়িতে যাওয়া খুব একটা শোভনীয় ব্যাপার নয়, তাই নম্রমিতার চাচার সাহায্যের হাত গ্রহণ করে নেন তিনি। সবকিছু ঠিকঠাক চললেও ঠিক 6 মাসের মাথায় আকস্মিকভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নম্রমিতার প্রথম স্বামী আদিল। সেদিন নম্রমিতার সাথে বেশ বড়সড় একটা ঝামেলা করেই রাগ করে বাড়ি থেকে বের হয়েছিল সে। কয়েক ঘন্টা পেরিয়ে যেতেই হাসপাতাল থেকে কল আসে তাদের বাড়িতে। সেখানে পৌঁছানোর আগেই তারা দেহটাকে লাশ নামে ঘোষণা করে দেয়। আদিলের মৃত্যুর দায়ভার পড়ে নম্রমিতার ওপর। এরপর শ্বশুরবাড়ি থেকে বেশ কড়া কথা শুনিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়া হয় তাকে। এমনিতে রাবিয়া আর আরশির খরচ বহন করছে তার চাচা। এ অবস্থায় নম্রমিতা নিজেও চায় না সে বাড়িতে যেতে, কিন্তু এছাড়া যে তার আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই বাধ্য হয়েই নাক কান বুজে পড়ে থাকে চাচার সংসারে। চাচা চাচির অত্যাচার সবটা মুখ বুজে সহ্য করে। বাড়িতে বাড়তি কোনো কাজের লোক রাখতে দেয়নি নম্রমিতা, বিধায় আরশির পড়াশোনা না বন্ধ হয়ে যায় সেই ভয়ে। তবুও দিনরাত বাপের বাড়িতে পড়ে থাকা নিয়ে খোটা শোনাতে ছাড়েনি কেউ। হুট করে একদিন নম্রমিতার চাচা রাসেল সাহেব আসেন নম্রমিতার ঘরে। প্রথমে শান্ত মেজাজে নম্রমিতাকে নতুন করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার কথা বলেন। নম্রমিতা রাসেল সাহেবের কথা বুঝতে পারেন, অতঃপর সরাসরি বিয়ের কথা বলেন তিনি। নম্রমিতা রাজি হয় না, প্রয়োজনে সে কাজ খুঁজবে, তবুও আর কাউকে বিয়ে করবে না। একবার তো বাবার পছন্দে বিয়ে করলো সে, সেই বিয়ে করেই জীবনটা নরকে পরিণত হয়েছে। বাবার রাজকন্যা দাসীবাদীতে পরিণত হয়েছে। রোজ রোজ লোকের খোঁটা শুনতে শুনতে অতিষ্ঠ। নম্রমিতার একগুঁয়েমি দেখে রেগে যান রাসেল সাহেব। কথাবার্তার এক পর্যায়ে বলেন, এই বাড়ি এখন শুধু তার নামে, নম্রমিতাদের কোনো অধিকার নেই এতে। বহু আগে কৌশলে রাবিয়াকে দিয়ে বাড়ির কাগজে সই করিয়ে নিয়েছেন তিনি। এখন যদি নম্রমিতা বিয়ে না করে, তবে তাদের সবাইকে পথে বসিয়ে দিতে একবারও ভাববেন না তিনি। শর্ত হিসাবে জানান তার পছন্দ করা পাত্রকেই বিয়ে করতে হবে নম্রমিতাকে। বিয়ের দিন মূলত রাফিদের ইচ্ছেতেই এক কাপড়ে বিদায় নিয়েছিল নম্রমিতা। ওই বাড়ির কোনো জিনিস রাফিদ নিজের সাথে নিয়ে আসতে রাজি হয়নি। ঘুম থেকে উঠে নম্রমিতাকে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে দেখে চট করে উঠে দাঁড়ায় রাফি। হাই তুলতে তুলতে নম্রমিতাকে পাশ কাটিয়ে সে ঢুকে পড়ে ওয়াশরুমে। আহাম্মক বনে যায় নম্রমিতা। হুট করে রাফিদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওয়াশরুমে ঢোকা সবটাই কেমন যেন ঘোলাটে লাগছে তার কাছে, যেন সবটাই ইচ্ছে করে করছে রাফিদ। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে পা গুটিয়ে বেডে বসে নম্রমিতা। রাফিদ গোসল করে খুব একটা বেশি সময় নেয় না তা জানা নম্রমিতার, তবুও এই সময়টুকু অপেক্ষা করতে পারছে না সে। রাফিদের উপর রাগ হচ্ছে ভীষণভাবে। হুট করে কিছু একটা মনে পড়তেই বেডের এদিক ওদিক খোঁজ চালায় নম্রমিতা। রাফিদের ফোনটা খুঁজে পেতেই বিশ্বজয়ের হাসি দেয় সে। ফোনটা অন করতেই লক করা দেখে বিরক্ত হয়। লক স্ক্রিনে একটা মেয়ের শাড়ি পরা পিক দেখে মুখ হা হয়ে যায় নম্রমিতার। মেয়েটার মুখ ক্রপ করে দেয়া, শুধু গলার পর থেকে দেখা যাচ্ছে। ভালোবাসার মানুষটার ফোনে অন্য একটা মেয়ের ছবি দেখে বুক ছ্যাদ করে ওঠে নম্রমিতার। তবে কি সত্যি রাফিদের মনে অন্য কেউ আছে? অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সেদিকে তাকায় নম্রমিতা। রাফিদের সাথে চোখাচোখি হতেই অনিচ্ছা সত্ত্বেও একটা ফিকে হাসি দেয়। এরপর বেড থেকে কাপড়গুলো নিয়ে ঢুকে পড়ে ওয়াশরুমে। রাফিদ অবাক হয়ে একবার ওয়াশরুমের দিকে তাকায় তো একবার বেডের দিকে তাকায়। নম্রমিতার চুপচাপ থাকার পিছনে খটকা লাগছে তার।
রাফিদের এমন একটা কাজের পর তো নম্রমিতা চুপ থাকার মেয়ে নয়, কোমর বেঁধে ঝগড়া শুরু করে দেওয়ার কথা। অথচ আজ কি হলো, এভাবে চুপচাপ চলে গেল কেন? হাসিটাও কেমন যেন প্রাণহীন ছিল। বিয়ের কথা তবে আজ পাকাপাকি করে নেওয়া যাক। বাবার কথা শুনে চমকায় নম্রমিতা। হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে বাবার দিকে। নম্রমিতার কাছে বাবা হলো এমন একজন মানুষ যার কথার পিঠে কোনো কথা বলা যায় না, যাকে ঘিরে অভিযোগ সাজে না। মেয়ে বলে বাবা তাকে কখনো পরাধীনতার শিকলে বাঁধেননি, বরং একটু বেশি ছাড় দিয়েছেন। মুক্ত পাখির ন্যায় ওড়ার সাথে সাথে তাকে বাজ পাখি হতে শিখিয়েছেন। সেই সময় সুউচ্চ আকাশে ওড়ার আনন্দে নম্রমিতা বাজ পাখি হতেই বেশি পছন্দ করেছিল। নরম নয়, বরং গরম আর কঠোর তার স্বভাব। অন্যায়ের কাছে আপোষ করতে না শেখা মেয়ে আজ হুট করে মেনে নিতে পারছে না বাবার অরাজকতা। বিয়ে তো তার, বাবা কি পারতো না একবারও তার পছন্দের কথা জিজ্ঞেস করতে? পারতো না কাছে টেনে তার মতামত জিজ্ঞেস করতে? ভাবনার মাঝেই নম্রমিতার কোমল হাতে টান পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আদিল একটা স্বর্ণের আংটি পরিয়ে দেয় নম্রমিতার হাতে। হতবিহ্বল দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নম্রমিতা নিচের বাম হাতের অনামিকা আঙ্গুলের দিকে। সঙ্গত কিছু কারণে মনে করা হয় বাঁ হাতের অনামিকা আঙ্গুল সরাসরি হৃৎপিণ্ডের সাথে যুক্ত, যার কারণে এর নাম দেয়া হয় ভেনা অ্যামোরিস বা ভালোবাসার ধমনী। অর্থাৎ প্রেমের শিরা অনামিকা হতে হৃৎপিণ্ডে পৌঁছেছে। অথচ প্রেম তো দূর, ঘৃণা হচ্ছে নম্রমিতার আদিলের প্রতি। ধিক্কার দিতে ইচ্ছে করছে আদিলার স্বার্থপরতাকে। তার মনে অন্য কারো আনাগোনা শুনেও এই লোকটা কিভাবে বিয়ে করতে চায় তাকে। সামান্যতম পুরুষত্ব অবশিষ্ট থাকলে এমনটা কখনোই করতো না। মনে মনে আদিলকে কাপুরুষ বলে আখ্যায়িত করে নম্রমিতা। বাবার রুমের সামনে দাঁড়িয়ে আছে নম্রমিতা। সাহসী নীরের মেয়েটা বাবাকে ভীষণ শ্রদ্ধা করে, ভালোবাসে। বাবার রুমের সামনে বার কয়েক পায়চারি করে নিজেকে ধাতস্থ করলো সে। বাবা, আসবো? আরে নম্র মাঝে, আয় আয়। বাবার আদুরে আমন্ত্রণে গোছানো কথাগুলো অগোছালো হয়ে যাচ্ছে নম্রমিতার। গলা শুকিয়ে কাট কাট। বাবার পাশে বিছানায় বসে নম্রমিতা উসখুস করে এদিক ওদিক তাকিয়ে কথা শুরু করার উপায় খুঁজছে সে। রায়হান সাহেব বোধহয় বুঝলেন মেয়ের মতিগতি। ভরসার হাত রাখলেন মেয়ের মাথায়। ইশারায় জিজ্ঞেস করলেন কি ব্যাপার। নম্রমিতা ঢোক গিলে গলা ভেজালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল খানিকটা। অতঃপর নরম কণ্ঠে বলে উঠল, এখন বিয়ে করতে চাই না বাবা। মেয়ের কথায় হাসলেন রায়হান সাহেব। মনে মনে ধারণা করলেন মেয়ে নার্ভাস। ওরা ভীষণ ভালো নম্র। আদিল নামের ছেলেটাকে আমার বেশ পছন্দ হয়েছে। বাবা তোর জন্য আজ পর্যন্ত কখনো কিছু ভুল ডিসিশন নেয়নি, আদৌ নিবে না। বিয়ে তো আমি করব বাবা, সেখানে কি আমার পছন্দের কোনো দাম নেই? চমকান রায়হান সাহেব। এত বছরে যে মেয়ে কখনো বাবার সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলেনি, আজ সে নিজের মতামত জারি করার উপর জোর দিচ্ছে। কোন কলেজ ভর্তি থেকে শুরু করে কোন জামা পরে বাইরে যাবে সবটাই বাবার দায়িত্বে ছেড়ে দেয়া মেয়েটা আজ হুট করে কেমন যেন পাল্টে গেল। তবে কি তিনি ভুল করছেন? তিনি ভুল করছেন তার সিদ্ধান্তটাই নম্রমিতার সিদ্ধান্ত ভেবে, নাকি ভুল করছেন নম্রমিতাকে ডানা ঝাপটে ওড়ার সুযোগ করে দিয়ে? তুমি যা বলতে এসেছো স্পষ্ট করে বলো। বাবার গম্ভীর কণ্ঠ শুনে বুক ধরপড় করে উঠছে নম্রমিতার। 2 দিন আগেই আদিলের পরিবার বিয়ের দিন পাকা করে গেছে। আগামী মাসের প্রথম দিকে বিয়ে ঠিক করা হয়েছে। রাফিদকে এ বিষয়ে এখনও কিছু জানায়নি নম্রমিতা। রাফিদ জানলে নিশ্চয়ই কেলেঙ্কারির কাণ্ড বাঁধিয়ে ফেলবে। এই ছেলেকে দিয়ে বিশ্বাস নেই। দুনিয়ার সকল প্রকার পাগলামি সে করতে পারে শুধুমাত্র নম্রমিতার জন্য। নম্রমিতাও কম ভালোবাসে না তাকে। তবে নম্রর ভালোবাসা গভীর আর প্রকাশ কম। ভারী দীর্ঘশ্বাস ছাড়েন নম্রমিতা। বিয়ের আর মাত্র 15 দিন বাকি। এই মুহূর্তে বাবাকে না বললে আর কখনো বলা হবে না। আদিলের সাথে বিয়েটা ভাঙার এখনো সময় আছে, নয়তো কি মুখ দেখাবে সে রাফিদের সামনে। নিজের সাথে সাথে রাফিদের জীবনটাও যে শেষ হয়ে যাবে। একবারও কি আমার মতামত জানতে চাওয়া যেত না বাবা? পারতে না একবার আমার পছন্দের কথা জিজ্ঞেস করতে? তোমার পছন্দ? নম্র, তুমি বোধহয় ভুলে যাচ্ছ কলেজে কি ধরনের পোশাক পরে যাবে সেটাও তুমি আমার সিদ্ধান্তেই চলো। ওয়েস্টার্ন পছন্দ করা সত্ত্বেও আমার পছন্দ মেনে নিয়ে বাঙালিয়ানা পোশাক পরো তুমি। তবে আলাদা করে তোমার পছন্দ জিজ্ঞাসা করার কি কোনো মানে আছে? আছে বাবা, এটা কোনো পোশাকের বিষয় নয় যেটা পছন্দ না হলে আলমারিতে ফেলে রাখা যাবে। এটা আমার জীবনের প্রশ্ন।
যে মানুষটার সাথে আমি জীবনের অধিকাংশ সময় পার করব, সেই জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার কি আমার নেই বাবা? না নেই। বাবা, তোমার খুশির জন্য আমি ওয়েস্টার্ন স্যাক্রিফাইস করেছি বলে নিজের ভবিষ্যতও কি স্যাক্রিফাইস করব? এমনটা ভাবার কোনো কারণ নেই। এ বিয়ে আমি করব না। কারণ আমি কাউকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। ওরার জন্য ডানা যেমন আমি দিয়েছি, সময় সাপেক্ষে সেই ডানা ছেঁটে ফেলার ক্ষমতাও কিন্তু আমার আছে। রায়হান সাহেবের কণ্ঠে স্পষ্ট রাগের আভাস, কণ্ঠ গভীরও বটে। বুক ছ্যাদ করে ওঠে নম্রমিতার। বাবার এমন ব্যবহারে সে অভ্যস্ত নয়। ভরা পূর্ণিমার রাতের সমুদ্রের থই থই করে জলের ন্যায় টইটম্বুর নম্রমিতার আঁখি কঠোর। ক্লান্তি ভরা কণ্ঠে বলে ওঠে, ডানা যদি ছেটে ফেলারই ছিল তবে উঠতে কেন দিলে? প্রখর উচ্চতা থেকে ধুম করে নিচে ফেলার জন্য ছিল বুঝি এই আয়োজন? বাবা, এমনটা না করলেও পারতে, চাইলেই পারতে একটা সুস্থ সুন্দর জীবন উপহার দিতে। আর এক মুহূর্তও দাঁড়ালো না নম্রমিতা। এক ছুটে নিজের রুমের দরজা বন্ধ করে হাউমাউ করে কেঁদে উঠল সে। হুট করেই এ কোন দোটনায় পড়ল সে? আদিল নামক মানুষ কেন এলো তার জীবনে? কেন গোছানো জীবনটা তছনছ করে দিল? আর বাবা কেন এতটা বদলে গেল? আদিলের সাথে তার বিয়ে দেওয়া ছাড়া এই দুনিয়ায় আর কোনো কাজ যেন তার অবশিষ্ট নেই। আদিলের সাথে একটা রেস্টুরেন্টে সামনাসামনি বসে আছে নম্রমিতা। মূলত সে নিজেই আদিলকে দেখা করার জন্য বলেছে। বর্তমানে আদিলই তার শেষ ভরসা। আদিল নিজেই বিয়েটা ভেঙে দিলে আর কোনো সমস্যা হবে না। অবশ্যই দেখার জন্য বিয়ে পর্যন্ত তার সই ছিল না বুঝি? এর জন্যই এত জরুরি তলবে ডেকে পাঠানো। আদিলের লাগাম ছাড়া কথা শুনে বিরক্ত হয় নম্রমিতা। ভেতরে ভেতরে রাগের স্ফুলিঙ্গ আবির্ভূত হলেও নিজেকে যথাসম্ভব শান্ত রাখে সে। কোনোভাবেই আদিলকে চটানো যাবে না, নয়তো শেষ আশাটাও ভেস্তে যাবে তার। আমাকে বিয়ে করে আপনার কি লাভ? কোলবালিশ নিয়ে আর ঘুমাতে হবে না, পাশে বউ থাকবে। আম সিরিয়াস মিস্টার আদিল আহসান। আই ম্যাম আসলো, মাই হাফ ওয়াইফ। কখনো কাউকে ভালোবেসেছেন? না, প্রয়োজন পড়েনি। যখন যাকে চেয়েছি কিনে নিয়েছি। মানে? না মানে, যখন যে জিনিসটা পছন্দ হয়েছে কিনে নিয়েছি আর কি। তাই আলাদা করে ভালোবাসা প্রয়োজন পড়েনি। তবে তুমি চাইলে বিয়ের পর ভালোবাসবো, একেবারে দিন রাত ভালোবাসবো। আমি তাকে খুব ভালোবাসি আদিল, ভীষণভাবে আসক্ত আমি তার প্রেমে। 3 বছরের সম্পর্ক আমাদের। তার মায়ায় এতটা বাজেভাবে জড়িত আমি যে এই মায়াজাল ছেড়ে বেরোলে আমার আত্মার মৃত্যু নিশ্চিত। দেহ তো থাকবে, দেহ জীবিত থাকলে আত্মা একদিন ঠিকই খুঁজে নেবে। অপেক্ষা শুধু সময়ের। ফুঁসে ওঠে নম্রমিতা। মন চাইছে সবকিছু তছনছ করে দিতে, সামনে বসা এই অসভ্য ছেলেটাকে উচিত শিক্ষা দিতে, কিন্তু বাবার সম্মানের খাতিরে দমে যায় সে। তবে মনে মনে ঠিকই ছক কষে নেয় অন্য কিছুর। একদিকে রাগ বিরক্তি সবকিছু মিলিয়ে অস্থির নম্রমিতা, অপরদিকে রাফিদের একের পর এক কল আরও বেশি অস্বস্তিতে ফেলে দিচ্ছে তাকে। বিরক্তির মাত্রা বৃদ্ধি পাচ্ছে ক্রমে। 5 বারের মাথায় বিরক্তি নিয়ে কল কেটে দিতেই সামনে এসে দাঁড়ায় রাফিদ। মূলত ফ্রেন্ডের সাথে সে এসেছিল রেস্টুরেন্টে। নম্রমিতা হকচকিয়ে একবার তাকায় আদিলের দিকে, আবার পরক্ষণে তাকায় রাফিদের দিকে। তার মুখে বিষাদের ছায়া স্পষ্ট। শুকনো ঢোক গেলে নম্রমিতা আদিলের দিকে তাকাতেই তার রাগ বেড়ে যায় আরও কয়েক গুণ। মিটিমিটি হাসছে আদিল, চোখে মুখে শয়তানের ছাপ স্পষ্ট। আদিল কিছু বলার আগেই রাফিদের হাত ধরে চলে যেতে নেয় নম্রমিতা, অথচ রাফিদ ঠায় দাঁড়িয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আদিলের দিকে। হাই আদিল আহসান, নবমিতার অভি হাজবেন্ড আপনি? আবরার চৌধুরী রাফিদ, আপনার উডবি ওয়াইফের পরিচিত কেউ একজন। কথা বলার পুরোটা সময় রাফিদ নম্রমিতার মুখের দিকে তাকিয়েছিল। পূর্ণিমার আকাশে হুট করেই যেন অমাবস্যা নেমে এসেছে। আঁধারি ঘন ঘটায় ছেয়েছে চারিপাশ। বিয়ের আগে সুযোগ দিলাম আমার হাফ ওয়াইফকে। কথা বলো তোমরা, কিছু সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে যাও। বাকিটা জীবন কাটানোর জন্য আমি আসি। কারো কথার পরোয়া না করেই বেরিয়ে যায় আদিল। নম্রমিতা মনে মনে রাগে কিরমির করলেও চোরা চোখে তাকায় রাফিদের দিকে। অন্যদিকে তাকিয়ে আছে রাফিদ, কষ্ট লুকানোর চেষ্টা করছে বোধহয়। কান্না পায় নম্রমিতার। এই একটা মানুষের সামনে এসে সে ভেঙে চুরে যায়, পাজেলের মতো খণ্ড খণ্ড হয়ে যায়। শক্ত খোলসের আড়ালে লুকানো কোমল বিড়ালছানা হয়ে যায় এই পুরুষের সান্নিধ্যে। কি আছে এই পুরুষের মাঝে তা ভেবে পায় না।
তবে সে পারে না নিঃসত্তা ধরে রাখতে, ছড়িয়ে ছিটিয়ে চায় এদিক সেদিক। কারণ তার দৃঢ় বিশ্বাস সে খুব সন্তপর্ণে ভালোবেসে এক এক টুকরো